স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। আমরা আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2020 সালে বৃত্তি প্রদান করেছেন শিক্ষার্থী বন্ধুদের, অর্থাৎ সদ্য যারা এইচএসসি পাশ করলেন, যারা এখন বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এডমিশনের জন্য প্রস্তুতি পরীক্ষা দিচ্ছ, তোমাদের আর ফলাফলের প্রেক্ষিতে অর্থাৎ এইচএসসি যে তোমরা পাশ করেছো সেই এইচএসসি ফলাফলের প্রেক্ষিতে ট্যালেন্ট পুলে বৃত্তি এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি অর্থাৎ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ঘোষণা করেছেন। তাহলে আজকে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষার্থীরা বৃত্তি পেল সেই বৃত্তি সংক্রান্ত তথ্যগুলো আমরা দেখব। প্রথমেই আমাদের সম্মুখে কম্পিউটার স্ক্রিনে আমরা যশোর শিক্ষা বোর্ডের ওয়েব পেজ দেখতে পাচ্ছি www.joshoreboard.gov.bd। এটা হচ্ছে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। আমরা প্রথমে লেটেস্ট নোটিসের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আমি পেজটাকে একটু বড় করি। সেখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক 2020 বৃত্তি প্রাপ্তদের তালিকা, অর্থাৎ 2020 সালে, অর্থাৎ যারা কয়েকদিন আগে যাদের রেজাল্ট বেরিয়েছেন যে এইচএসসি বন্ধুরা, সেই এইচএসসি বন্ধুদের বৃত্তি ঘোষণা করা হয়েছে এবং বৃত্তিতে কি কি শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো দেখব এবং কোন কোন প্রতিষ্ঠান থেকে কোন কোন শিক্ষার্থী বন্ধুরা বৃত্তি পেল এবং তোমরা এই পিডিএফ ফাইলে বৃত্তির নোটিশ দেওয়া হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই পিডিএফ ফাইলটা আমরা কি করে ডাউনলোড করব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অথবা কম্পিউটারে এবং সার্বিক বিষয়গুলো দেখার চেষ্টা করব আজকে। তাহলে আমরা যদি এখান থেকে উচ্চ মাধ্যমিক 2020 বৃত্তি প্রাপ্তদের তালিকা আমরা এখান থেকে ক্লিক করি, তাহলে আমরা চলে যাচ্ছি এই পেজে অর্থাৎ বৃত্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল আমাদের সম্মুখেও ওপেন হবে। আমরা পিডিএফ ফাইলের নিয়মগুলো দেখব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কোন কলেজের কোন শিক্ষার্থী, অর্থাৎ তাদের নাম এবং কলেজের নাম ইত্যাদি ডিটেলস দেওয়া রয়েছেন এবং জেলা বা কোন উপজেলা থেকে কি পরিমাণ শিক্ষার্থী বন্ধুরা বা কোন কলেজ থেকে কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা বৃত্তি পেল এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা দেখার চেষ্টা করব। এর পূর্বে আমরা যদি একটা পত্রিকার ওয়েবসাইট যদি আমরা একটু ঘুরে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা.com-এ এখানে বলা হচ্ছে যে যশোর বোর্ডে প্রায় 1096 জন শিক্ষার্থী এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী বৃত্তি পেল এবং সেই বৃত্তির গেজেট প্রকাশিত হয়েছে। এর ভেতরে হচ্ছে 94 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 1002 জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং জানা গেছে 2020 খ্রিস্টাব্দে এইচএসসি ফলের ভিত্তিতে 10,501 জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার, অর্থাৎ সারা বাংলাদেশের সবকটা শিক্ষা বোর্ডের আন্ডারে যত কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন কলেজের তাদেরকে শিক্ষার্থীদের বৃত্তি দেবে। এদের মধ্যে 1,125 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং 9,376 জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এবং মেধাবৃত্তি একজন শিক্ষার্থী প্রতি মাসে পাবে 825 টাকা করে এবং বছরে এককালীন 1,800 টাকা, আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা 375 টাকা পাবে প্রতি মাসে এবং বছরে এককালীন 750 টাকা পাবে তারা। তাহলে যাবতীয় তথ্য আমরা দেখার চেষ্টা করছি এবং এখানে বলা হচ্ছে যে জি2পি পদ্ধতিতে ইএফটি এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। গেজেট প্রকাশের 7 দিনের মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে তার তথ্য ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তাহলে আমরা এবার নোটিশটা দেখে আসি কি কি কথা বলছেন। এখানে শর্তাবলীগুলো আমরা একটু সবাই মনোযোগ দিয়ে দেখব। বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে, অর্থাৎ সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সও পায়
সে যদি যশোরের কোনো একটা কলেজে এইচএসসি পাশ করে তাহলে তার বলা যায় যে তার সেই যশোরের ওই নির্দিষ্ট কলেজের নাম থাকবে। যদিও সে অনার্স 4 বছরে যদি অনার্স পড়ে থাকে তাহলে 4 বছর ধরে সে বৃত্তি এই সুবিধা বহন করবে বা 4 বছর ধরে সে বৃত্তি পাবে অনার্সে, কিন্তু তার কলেজের না, তার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ থাকবে না। সেক্ষেত্রে সে কলেজের নাম, কোন কলেজে সে এইচএসসি কমপ্লিট করছে তার নাম উল্লেখ থাকবে। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবং 2 বলা হচ্ছে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বৃত্তিগুলো সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের সৎ স্বভাব এবং লেখাপড়ার সন্তোষজনক অগ্রগতির শর্ত সাপেক্ষে বিবেচিত হবে এবং সকল মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী অবশ্যই বিনা বেতনে লেখাপড়ার সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করবে না। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তির অর্থ উত্তোলনের ব্যবস্থা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। 6 বলা হচ্ছে যে সকল বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী এককালীন অনুদান ভোগ করতে পারবে। 7 নম্বর হচ্ছে এই বৃত্তিগুলো মেয়াদ 2020 সালে জুলাই মাস হতে স্ব কোর্সে সমাপনী পর্যন্ত অর্থাৎ 3 থেকে 5 বছর পর্যন্ত হবে। অর্থাৎ সে যদি 3 বছরের ডিগ্রি করে তাহলে সে 3 বছর সুবিধা পাবে। সে যদি 5 বছরের কোনো কোর্স করে তাহলে সে 5 বছরের বৃত্তি পাবে, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ বৃত্তি 3 বছর থেকে 5 বছর পর্যন্ত হতে হবে। কোনো প্রার্থী পরীক্ষার ফলাফল অনুসারে বৃত্তি পেয়ে যদি পরবর্তীকালে সরকার অনুমোদিত নির্দিষ্ট বৃত্তি ব্যতি রেখে অন্য কোনো কারিগরি বা পেশাগত প্রতিষ্ঠান থেকে অন্য কোনো বৃত্তি পেয়ে থাকে তবে সে 2টি বৃত্তি ভোগ করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তারপরে বলা হচ্ছে যে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীকে অবশ্যই কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে, অন্যথায় বৃত্তি ভোগ করতে পারবে না। বৃত্তি সংক্রান্ত যে কোনো শর্তাবলী সরকারের অনুমোদন ক্রমে মহাপরিচালক কর্তৃক আরোপিত হতে পারে। সরকারি আদেশের অন্তর্ভুক্ত বৃত্তির সংখ্যা, হার এবং সমকাল বা সময়সীমা শর্ত সাপেক্ষে এবং সরকার মনে করলে কোনো কারণ না দেখিয়ে এগুলো সংশোধন বা বাতিল করতে পারবেন। তারপরে বলা হচ্ছে, আমরা তো বললাম, তারপরে হচ্ছে সময় মতো বৃত্তি টাকা না উঠাবার ফলে তামাদি হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এর জন্য দায়ী থাকবেন। বৃত্তির তালিকায় ছাত্রছাত্রীদের নামের পাশে উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সকল বৃত্তির ন্যূনতম যোগ্যতা হবে জিপিএ 3। বৃত্তি তালিকায় প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে। কতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে চতুর্থ বিষয় ব্যতীত অর্থাৎ বৃত্তি প্রদান করা হয়েছে। একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয় এবং চতুর্থ বিষয় ব্যতীত মোট নম্বর একই হলে চতুর্থ বিষয় সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হয়েছে এবং চতুর্থ বিষয়ে সহ প্রাপ্ত মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে বাংলা ইংরেজিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই অল্টারনেটিভগুলো রয়েছে। তারপরে আমরা যে বিষয়টা দেখব, আমরা ডিটেইলস সবগুলো যাচ্ছি না। পরিশিষ্ট কতে মেধাবৃত্তি, আর 17 নম্বর পড়ছি। ট্যালেন্টফুল, আমরা যেটাকে ট্যালেন্টফুল বলে থাকি, শিক্ষার্থী অর্থাৎ মেধাবৃত্তি শিক্ষার্থী অনুপাতে বোর্ড মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের গ্রুপ অনুযায়ী সর্বনিম্ন জিপিএ অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত সন্নিবেশিত হলো। যদি কোনো ছাত্রছাত্রী বর্ণিত জিপিএর কমে বা তালিকাভুক্ত হয়ে থাকলে বা কোনো কারণে ছাত্রছাত্রী বর্ণিত জিপিএর অধিক পেয়ে তালিকা থেকে বাদ পড়লে সেক্ষেত্রে ছাত্রছাত্রী বৃত্তি সম্পর্কিত সকল প্রামাণ্য কাগজপত্র অনতিবিলম্বে নিয়ে আসলে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডে দাখিল করতে হবে এবং বিষয়টি অতীব জরুরি। যদি এরকম বিষয়গুলো থাকে
কত টাকা পাওয়া যাবে সে বিষয়ে তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা একটু 23 নম্বরটা দেখি। 23 নম্বরে বলা হচ্ছে বৃত্তি তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে ছাত্রছাত্রীর অনুপাতে মেধা ও সাধারণ বৃত্তি 50% ছাত্র এবং 50% ছাত্রী হিসাবে বণ্টিত হয়েছে। একটি বিভাগে যোগ শিক্ষার্থী পাওয়া না গেলে অন্য বিভাগ হতে তা সম্পূরক বৃত্তি দেওয়া হয়েছে। একইভাবে যোগ্য ছাত্রছাত্রী পাওয়া না গেলে জেন্ডার ভিত্তিক যোগ্য শিক্ষার্থীকে সম্পূরক বৃত্তি দেওয়া হয়েছে। তো এরকম বিষয়গুলো হয়েছে। তারপরে হচ্ছে বিভিন্ন বিভাগে বৃত্তি উল্লেখিত অনুপাতে বণ্টিত হয়েছে। বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞানে 2, মানবিকে 2:2, মানবিকে 1 এবং ব্যবসা শিক্ষায় 1। তার মানে হচ্ছে বিজ্ঞানে তাহলে বেশি বৃত্তি দেওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে। তারপরে হচ্ছে এর পরের বিষয়গুলো হচ্ছে পরিশিষ্ট ক, অর্থাৎ পরিশিষ্ট মেধাবৃত্তি শিক্ষা অনুপাতে বোর্ড মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের সর্বনিম্ন জিপিএর বিষয় ব্যতীত, চতুর্থ বিষয় ব্যতীত যে ছক দেওয়া আছে মেধা বৃত্তির ক্ষেত্রে বিজ্ঞান শাখায় ছাত্র 5 ছাত্রী 5 জিপিএ সর্বনিম্ন ধরা হয়েছে এবং মানবিক হচ্ছে ছাত্র 5 ছাত্রী 5 জিপিএ এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও ছাত্র 5 এবং ছাত্রী 5 এবং সাধারণ শিক্ষার্থী অনুপাতে মেধাবৃত্তি বোর্ড মেধা সেটা সবগুলোই 5 ধরা হয়েছে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রে। এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রছাত্রী উভয়ই 5 এবং মানবিকে ছাত্র হচ্ছে 4.80 এবং ছাত্রী হচ্ছে 4.80 মানবিক এবং ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও 4.80 এবং ছাত্রী হচ্ছে ছাত্র 4.80 ছাত্রী 4.80। তারপরে হচ্ছে এখানে আমাদের যে বিষয়টা দেখতে পাচ্ছি যে মেডিকেল কোর্স সাধারণত 5 বছরের হয়ে থাকে। তো মেডিকেল কোর্সে অধ্যয়নরত সেটা যদি 3 থেকে 4 বছর হয় তাহলে কি হবে, সে 4 বছর বা 5 বছর পর্যন্ত সে বৃত্তি পাবে। এবং কারিগরি কৃষি কোর্সে অধ্যয়নরত যারা, তারা হয়তো 4 বছর হয়, 4 বছর সেই বৃত্তি পাবে। আইন ও বিবিএ সম্মানে 4 বছর এবং ডিগ্রি সম্মানেও 4 বছর এবং ডিগ্রি পাস করছে 3 বছর, তাহলে সে 3 বছরের বৃত্তি পাবে। তাহলে আমরা বিষয়টা দেখেছি এবং এটা হলো ট্যালেন্টফুলের বৃত্তির ক্ষেত্রে সাধারণ বৃত্তির ক্ষেত্রে একই, কিন্তু পার্থক্যর জায়গাটা হচ্ছে ট্যালেন্টফুলের বৃত্তি পেয়েছে যারা, তারা হচ্ছে 825 টাকা করে প্রতি মাসে পাবে এবং সাধারণ বৃত্তি হচ্ছে 375 টাকা করে প্রতি মাসে এবং এককালীন বছরে মেধাবৃত্তি হচ্ছে 1800 টাকা এবং এককালীন অনুদানে হচ্ছে সাধারণ জেনারেল বৃত্তির ক্ষেত্রে এককালীন বছরে অনুদান পাওয়া যাবে 750 টাকা, সাধারণ বৃত্তির ক্ষেত্রে 375 টাকা, ট্যালেন্টফুলের ক্ষেত্রে 825 টাকা প্রতি মাসে এবং এককালীন হচ্ছে 1800 টাকা। তো যাই হোক, আমরা তাহলে তথ্য পেয়েছি এবং উপসচিব একাডেমিক ভারপ্রাপ্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর মদন মোহন দাস চেয়ারম্যান, অর্থাৎ তার স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং অনুলিপিগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বা বিভিন্ন অধিদপ্তরে পাঠিয়েছেন, তার একটা লিস্ট তার একটা দেখতে পাচ্ছি। এখন আমরা এইটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রধান বিষয় আজকে, সেটা হচ্ছে বৃত্তি কারা কারা পেয়েছে কোন কোন কলেজ থেকে এবং তাদের রোল নাম্বার, এইচএসসি এবং তাদের নাম, কলেজ। তাহলে তোমরা এভাবে এই লিস্ট থেকে তোমরা তোমাদের নামগুলো এবং রোল নাম্বারগুলো খুঁজে দেখবে যে আসলে তোমরা স্কলারশিপ পেয়েছো কিনা। এবং বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি যে গভট এমএমসিটি কলেজ খুলনা, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, তারপরে হচ্ছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, তারপরে হচ্ছে গভর্নমেন্ট কেসি কলেজ, তারপরে হচ্ছে ডুমুরিয়া কলেজ, শেখ আমানুল্লাহ কলেজ, তারপরে হচ্ছে কয়রা নাকি কলারোয়া, তারপরে হচ্ছে সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ। যাই হোক, আমরা কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান পড়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় ফাইল প্রায় 31 পৃষ্ঠার, এটা প্রতিটা স্টুডেন্টের নাম ধরে ধরে আমাদের বলার সম্ভব নয়। ভিডিও তাহলে কয়েক ঘন্টা ভিডিও হয়ে যাবে। তাহলে আমরা কি করব, কিভাবে ডাউনলোড করব? আমরা এই পৃষ্ঠার অর্থাৎ পিডিএফ ফাইলের ডান দিকে উপরের দিকে আমরা ডাউনলোড দেখতে পাচ্ছি। ডাউনলোডে যদি আমি ক্লিক করি, আমি আমার ডেস্টিনেশন সিলেক্ট করে দিচ্ছি। কোথায় সেভ করব? ডেস্কটপে। ডেস্কটপ থেকে সেভে ক্লিক করলে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে ফাইলটা। এবং আমরা অনেক সময় কম্পিউটারে যখন কোনো একটা
পিডিএফ ফাইল ওপেন হয় তখন অনেক সময় আমরা যে বিষয়টা দেখি আসলে পিডিএফ ফাইলটা সঠিক মতো ওপেন হতে চায় না বা ইনফরমেশনগুলো মিসিং দেখায়, সেক্ষেত্রে আমরা অ্যাডব অ্যাক্রোবেট রিডার অর্থাৎ get.adobe.com অর্থাৎ এই পেজে গেলে আমরা অ্যাডব অ্যাক্রোবেট রিডার আর এই সফটওয়্যারটা আমরা দেখতে পাবো। এরকম লাল লোগোর একটা সফটওয়্যার আমরা দেখতে পাবো। আমরা সিম্বলটা দেখলেই বুঝবো যে এটা অ্যাডব অ্যাক্রোবেট রিডার। অর্থাৎ এইখানে ডাউনলোড অ্যাক্রোবেট রিডারে ক্লিক করলে ডাউনলোড হবে, তারপরে ইনস্টল অপশনে ক্লিক করে ইনস্টল করে আমরা নিব। তাহলে পিডিএফ আর কোনো ফাইল, এবং এটা মাঝে মাঝে হয়তো আপডেট যাবে সফটওয়্যারটা, আমরা আপডেট দিয়ে দিব। পিডিএফ কোনো ফাইল সবসময় সব ইউনিভার্সিটি কলেজ সব জায়গাতেই আসলে নোটিশটা হয় পিডিএফ ফাইলে। কেন পিডিএফ ফাইলে হয়? কারণ বাংলা পিডিএফ ফাইলটা হচ্ছে জেপিজি ফাইল, এমন কাইন্ড অফ জেপিজি ফাইলের মতোই অন্য আরেক ধরনের প্যাটার্নের ফাইল পিডিএফ ফাইল, এবং এখানে হচ্ছে কোনো বাংলা ফন্ট চেঞ্জ হয় না, যে কারণেই সবাই আসলে ডক ফাইলে না দিয়ে অর্থাৎ এমএস ওয়ার্ডের ডক ফাইলে না দিয়ে পিডিএফ ফাইলে দেওয়া হয়। কারণ পিডিএফ ফাইল কখনো বাংলা হোক, ইংরেজিতে লেখা হোক বা অন্য কোনো ভাষায় লেখা হোক, এটা সাধারণত চেঞ্জ করা যায় না, জেপিজির মতো ফিক্সড থাকে। সে কারণে পিডিএফ ফাইল ব্যবহার করা হয়ে থাকে। এবং যখন আমরা ডাউনলোড করব তখন ম্যাকাফে অ্যান্টিভাইরাস আমাদের প্রয়োজন নেই, এখানে আমরা টিক চিহ্ন তুলে দিব, তাহলে আমাদের অ্যাডব অ্যাক্রোবেট রিডারের সঙ্গে ম্যাকাফে অ্যান্টিভাইরাস ডাউনলোড বা ইনস্টল হবে না। অর্থাৎ এই অ্যাডব অ্যাক্রোবেট রিডারকে সিকিউর করার জন্য সাধারণত ম্যাকাফে অ্যান্টিভাইরাস ব্যবহৃত হয়েছে, কিন্তু অনেকে আসলে এটা একটু ভারী সফটওয়্যার, কম্পিউটার ভারী হয়ে যায়, যে কারণে আসলে অনেকে চান না ম্যাকাফি ব্যবহার করতে। যদিও এটা ট্রায়াল ভার্সন, ফ্রি ভার্সন, যেটা 1 মাসের জন্য ব্যবহার করতে করা যায়। এরপরে আমরা যেটা দেখব, আমরা যেটা জানি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা প্রায় 80% তারা মোবাইলের মাধ্যমে ইনফরমেশনগুলো দেখে। তাহলে মোবাইলে যদি পিডিএফ ফাইল না থাকে, পিডিএফ অ্যাডব অ্যাক্রোবেট রিডার যদি ইনস্টল করা না থাকে, তাহলে মোবাইলে পিডিএফ ফাইল ওপেন হবে না। আমরা যদি মোবাইল থেকে ডাউনলোড করি, হয়তো এটা মোবাইলের ফাইল ম্যানেজার অথবা ডাউনলোড অপশনে যাবে, সেখান থেকে আমরা এটাকে ওপেন করে দেখব। কিন্তু অনেক সময় পিডিএফ ফাইল মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে কোনোভাবে ওপেন হবে না যদি না আমার আর এ ধরনের কোনো অ্যাপস না থাকে অ্যাডব অ্যাক্রোবেট রিডার। আমরা গুগল থেকে প্লে স্টোরে যাব, গুগল থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের গুগল থেকে প্লে স্টোরে যেয়ে এরকম লিখে দিব অ্যাডব অ্যাক্রোবেট রিডার। এই কথাটা আমরা যখন লিখে দিব, এই কথাটা আমরা যখন লিখে দিব, তখন এই এরকম অ্যাপস চলে আসবে পিডিএফের। সেই অ্যাপস আমরা কি করব, ইনস্টল করব, এবং ইনস্টল হলে ডাউনলোড হয়ে সঙ্গে সঙ্গে ইনস্টল হয়ে যাবে। তাহলে আমরা যখন ফাইলটা ডাউনলোড করার পরে মোবাইল থেকে ওপেন করব, তখন ডেস্টিনেশন চাইবে যে আমি কিসের মাধ্যমে ওপেন করব, তখন আমি পিডিএফ সিলেক্ট করে দিব। তাহলে ফাইলটা সুন্দর মতো ওপেন হবে এবং এই পিডিএফ ফাইলটা ভালোভাবে ওপেন হবে এবং তথ্যগুলো দেখা যাবে। তাহলে অনেক বড় ফাইল তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধুরা তোমরা এই ফাইলটাকে ডাউনলোড করে নিও, এবং তোমরা তোমাদের রোল নাম্বার এবং কলেজের নাম মিলিয়ে দেখবে যে তোমরা আসলে বৃত্তি পেলে কিনা। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা মোটামুটিভাবে যতটুকু বলার ততটুকু, বৃত্তি সংক্রান্ত যতটুকু তথ্য দেওয়ার, অর্থাৎ যশোর শিক্ষা বোর্ডের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ততটুকু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আজকে এ পর্যন্তই। তাহলে সব শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।